আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। মুক্ত বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে জনশক্তি রপ্তানি সহ অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। বিশ্বে মাইল ফলক হয়ে থাকবে মন্তব্য ডক্টর ইমতিয়াজের। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল দ্বিতীয় দফায় সংলাপে বসবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ তুলে ধরবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। দল ও ধর্মের ভিত্তিতে আর জাতিকে বিভক্ত করতে দেয়া হবে না। গাজীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় জামাতের আমির। এবং সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির ডিমের বাজার। ডজনে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 180। চাল, পেঁয়াজ, কাঁচা মরিচের দামও লাগাম ছাড়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে কথা, কবিতা, গানে রাজধানীতে উদযাপিত হলো শরৎ উৎসব। এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় দেশের শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার তাগিদ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কোন দেশের সরকার প্রধানের ঢাকা সফর। শুক্রবার দুপুরে পুরনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। পরে দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসাবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে মুক্ত বাণিজ্য, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজ করা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট নিরসনেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। We discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh, have made remarkable sacrifice in their quest for freedom and discrimination-free new Bangladesh. Bilateral relations flourish through shared values, trust and appreciation of mutual interests. We renewed our commitment to take bilateral relations to a new height. যৌথ ব্রিফিংয়ে নতুন বাংলাদেশ গড়তে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান আনোয়ার ইব্রাহিম। আসিয়ান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তাও চান তিনি। I fully support your position and I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. কথা বলেন দুদেশের শ্রম অভিবাসন প্রক্রিয়া নিয়েও। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোন দেশের সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে প্রথম সমর্থনও জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে রোহিঙ্গা ইস্যু, জনশক্তি রপ্তানি সহ অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হলো।
গণ অভ্যুত্থানের পর দ্রুততম সময়ের মধ্যে কোনো দেশের সরকার প্রধানের এই সফর বিশ্বের কাছে একটি মাইল ফলক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। রিপোর্ট তরিক ইসলামের। 11 বছর পর বাংলাদেশে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সফর। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু দেশটির প্রধানমন্ত্রী দাতো শ্রী আনোয়ার ইব্রাহিমকে তাই উষ্ণ অভ্যর্থনা জানালো ঢাকা। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রোহিঙ্গার বিষয়ে আমার মনে হয় নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার, প্রোঅ্যাক্টিভ কিছু করা যায় কিনা। আমরা জানি যে মোহাম্মদ ইউনূস এন্টারপ্রেনারশিপের কথা বলে, সোশ্যাল ক্যাপিটালের কথা বলে, সেখানে ইকোনমিক ইনসেন্টিভের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা, বিশেষ করে আনোয়ার ইউনূস মিলে, তাহলে আমার মনে হয় অনেকেই হয়তো এর সাথে জয়েন করতে চাইবে। এ সফর মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাধা দূর করবে বলেও জানান তিনি। মালয়েশিয়ার প্রচুর মানুষ দরকার এবং বাংলাদেশিদের একটা ভালো অবস্থা ওখানে আছে, যেখানে যেখানে তারা কাজ নিয়েছে ভালো অবস্থায় আছে, কিন্তু অনেকেই আবার দুর্ভোগের শিকার হয়েছে। যেটা বললাম যে যেই কাঠামো আছে সেটার মধ্যে এখনো যেই প্রফিসিয়েন্সি বা যেই প্রফেশনালিজম দরকার সেটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের দিক থেকেও দুর্বলতা আছে, মালয়েশিয়ার দিক থেকেও অনেক করণীয় আছে। সেই জায়গায় যদি নজর দেওয়া যায় তাহলে ওই নতুনভাবে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে যে এটাকে আরো সহজ কিভাবে করা যেতে পারে। গণ অভ্যুত্থানের পর দ্রুততম সময়ের মধ্যে কোনো দেশের সরকার প্রধানের এ সফর বিশ্বের কাছে একটি মাইল ফলক হিসেবেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। বছর দুয়েক আগে রাষ্ট্র সংস্কারে দলের দেয়া 31 দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা। মইনুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছ থেকে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট প্রস্তাব ও দলগুলোর অবস্থান জানতে চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নীতি নির্ধারকরা ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলের মতামত ছাড়া কোনো সংস্কারই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক কোন প্রতিষ্ঠানই বাংলাদেশে এখন আর টিকে নেই। তো এগুলোর ভেরি ফাস্ট ট্রান্সফরমেশনাল চেঞ্জ আমাদের আনতে হবে। যৌক্তিক সময়ের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাই, তাহলে পরে আমরা অর্থবহ একটি গণতান্ত্রিক সরকার, পরিবেশ এবং রাষ্ট্র বিনির্মাণের সমস্ত কার্যক্রম শুরু করতে পারব। নীতি নির্ধারকরা আরো জানালেন, সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব বোঝার পাশাপাশি দলের অবস্থানও তুলে ধরবে বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা অর্থনীতির ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, এটা যে জনসাধারণের একটা সমতল অবস্থায় প্রতিযোগিতা করার যে জায়গাটা, নাগরিকদের অধিকারটা, সেটা নিশ্চিত করতে হবে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল ব্যাটার, এগুলো করতে হবে। এদের মিড টার্মে আছে, লং টার্মে আছে। সংবিধান যদি সংস্কার করতে হয়, ইমপ্লিমেন্ট করতে গেলে একটা পার্লামেন্ট বসতে হবে, সেই পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল আনতে হবে, তারপরে সেটা পাশ করতে হবে। এরই মধ্যে স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সহায়তা করতে দলের নেতৃবৃন্দ, সাবেক আমলাসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে। রিপোর্ট এস এম আশরাফের।
শুধু মানসিকভাবে শক্তি যোগানো নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের পাশে আর্থিক সহায়তা দিয়েও থাকার চেষ্টা জামায়াতে ইসলামের। এরই ধারাবাহিকতায় গাজীপুরের রাজবাড়ী মাঠে আয়োজিত সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান খোঁজ নেন সেই সব পরিবারের। এ সময় তিনি বলেন, জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশে আর কোনো সন্ত্রাসী সরকার দেখতে চান না তারা। এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। এর আগে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে সকাল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দলের পক্ষ থেকে সেখানে শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এস এম আশরাফ, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে ভারতীয়দের মদদ আছে বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পাহাড়ে হিংস্র উপজাতিরা স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের অখণ্ডতা রক্ষায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা সহ 7 দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে পাহাড়ের বাঙালিদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরো সজাগ হবার আহ্বান জানান বক্তারা। এই যে একটি সংকট, ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব নয়, ভারতের সাথে এখন সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। এই ভারত, এই ইন্ডিয়া, এই রায়ের মাধ্যমে এই মোদীর দালাল আওয়ামী লীগের দোসররা পার্বত্য অঞ্চলে সহিংসতা সৃষ্টি করছে। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যেভাবে জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছি, পাহাড়ের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিব। অস্থির ডিমের বাজার। 2-3 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। বন্যার অজুহাতে দাম বাড়ার পর কমার লক্ষণ নেই। ঝাঁঝ কমেনি পেঁয়াজেরও, বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। কাঁচামরিচের কেজি আবারও বেড়েছে 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ভোগ্যপণ্যের বাজার অস্থির কয়েক বছর ধরেই। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে ভেবেছিলেন ভোক্তারা, কিন্তু না কমে উল্টো বেড়েছে। অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে, ভেবেছিলাম চাঁদাবাজি কমবে যখন, তখন নিশ্চয়ই জিনিসপত্রের দাম কমবে। দাম আগেরটাই আছে, দাম কিন্তু কমে নাই। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোনো সবজি 70 থেকে 80 টাকার নিচে নেই। কাঁচামরিচের দাম আবারও 350 পার করেছে। দোকানিরা বলছেন আমদানি কমলেই দাম বাড়ে। মরিচের কেজি হলো 400 টাকা, এই যে কিনলাম আমি। করলা 100, চিচিঙ্গা 80, বেগুন 160, টমেটো 180, কচুরমুখী 100 টাকা কেজি। পেঁয়াজের আমদানিতে বহুমুখী বাজার তৈরি হলেও দাম কমেনি। এখনো পেঁয়াজ 110 থেকে 120 টাকা। পেঁয়াজ এখন 120 টাকা আছে, আলু 60 টাকা। সবচেয়ে অস্থিরতার মধ্যে থাকা পণ্য ডিম। দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি। গত কয়েকদিনে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন 180 টাকা। বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে যে এভরি উইকই দাম বাড়তেছে, স্পেশালি প্রোটিন রিলেটেড যেগুলা। 1800 থেকে 2000 টাকায় রূপালী ইলিশ পাতে তোলার উপায় নেই সাধারণ মানুষের। অন্যান্য মাছের দামও চড়া। আমাদের মধ্যবিত্তদের পক্ষে তো ইলিশ খাওয়া একটু টাফ আসলে। আজকে আমি ইলিশ মাছ কিনতে সত্যিই আসছি, বাট আসলে আমি কিনতে পারি না, এটাই সত্যতা। গত 1 বছর বাজারে কয়েক ধাপে চালের দাম বেড়েছে। বন্যার অজুহাতে সেই যে দাম বেড়েছে, কমার কোনো লক্ষণ নেই। বন্যা হওয়ার পর থেকে মিডিয়াম চালের দাম বিশেষ করে 3-4 টাকা ডিফারেন্স হয়ে গেছে। কাস্টমাররা বুঝতে পারি না, আর মার্কেটে গেলে এখন বাড়তি দাম আনতে কি করব। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের বাজার গুটি কয়েক কর্পোরেট কোম্পানির হাতে জিম্মি। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনতে পারলে দাম কমানো সম্ভব।
ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হলো বড় বড় কোম্পানিরা, মিল যারা এরা এটা মাল আটকাইয়া কম মাছ আস্তে দাম বাড়াই দেয়। এটা নিয়ন্ত্রণ করে কোম্পানিরাই, যারা বড় বড় খামারি আছে। নতুন সরকার গঠনের পর কিছুদিন নিয়মিত বাজার তদারকি দেখা গেলেও এখন তা চোখে পড়ে না বলে জানান ক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কথা, কবিতা, গানে, নৃত্যের ছন্দে রাজধানীতে উদযাপিত হল শরৎ উৎসব। সকালে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে 18তম এই আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালির। নগরবাসীর শরৎ বন্দনার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরদের সুরে ভোরের নীরবতা ভেঙে শুরু হয় শরৎ বন্দনা। সুরের মূর্ছনায় মাতোয়ারা হয় প্রতিটি প্রাণ ও প্রকৃতি। শহরে দেখা না মিললেও প্রকৃতির নিয়মেই আসে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা, কাশবনের দোলায় যে শরৎ, তার দোলা নাগরিক জীবনেও এসে লাগে। তারই টানে সবাই ছুটে আসে শরৎ বরণে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, শিশুদের পরিবেশনা সহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। উৎসবের আমেজে মেতে ওঠে নগরবাসী। এই যে মানুষের মিলন মেলা, সকাল সকাল সবাই এসেছে, এটা একটা অসাধারণ। আর শরৎ মানে শুভ্র, শরৎ মানে শান্তি। নানা রকমের ধর্ম, বর্ণ সকলে মিলে এই যে একটা আনন্দ, এই যে একটা শান্তি, সব কিছু মিলে শরৎ। বাঙালির নিজস্ব যতগুলি উৎসব আছে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা সব সময় খুবই আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে উপভোগ করি। বাঙালি তো উৎসবের জাত, উৎসব পালনের জাতি। আমার কাছে মনে হয় যে সবকিছুই একটা উৎসব হয়। শরৎ উৎসব আমাদের শরৎকালকে খুব সুন্দরভাবে ওর আগমন জানাচ্ছে। এটা আমাদের বাঙালির সংস্কৃতি একটি, এসে খুবই ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড় ঋতুর বৈচিত্র্যে কিছুটা পরিবর্তন এলেও বাঙালির মনে শরতের প্রতি আবেগের কমতি নেই। দেশে এত খারাপ পরিস্থিতির পরে আজকে অনেকদিন পর সকালে আসছি, সেজে গুজে ভালো লাগছে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে আমরা যদি ঋতুসমূহ যত বেশি করে করতে পারবো, তত বেশি করে তারা প্রকৃতির সাথে পৌঁছবে, প্রকৃতি বান্ধব হবে, প্রকৃতিকে সুরক্ষা দেবে। অনুষ্ঠানে প্রকৃতি বান্ধব একটি দেশ গড়ার আহ্বান ফুটে ওঠে শিল্পীদের কথা, কবিতা ও গানে। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখনো বর্ষার অস্তিত্ব স্পষ্ট। তবুও বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে সাদা মেঘের ভেলায় করে আসা শরৎ বিদায় নেবে এবার। তাই ঐতিহ্য আর সংস্কৃতির সংমিশ্রণে শরৎ বন্দনায় মেতেছে বাঙালি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাঙামাটির সাজেক সহ পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সই করা চিঠিতে আজ এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে 25 সেপ্টেম্বর থেকে 3 দিন করে সময় বাড়িয়ে 3 দফায় 4 অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খাগড়াছড়ি ও রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয় বলে জানানো হয় এই চিঠিতে। সংখ্যালঘু নির্যাতনের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন ও দুর্গাপূজায় 5 দিনের ছুটি সহ অন্তর্বর্তী সরকারের কাছে 8 দফা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে সব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। এতে দেশের বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী সহ সংখ্যালঘু জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান জোট নেতারা। শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে। যদি আপনাদের এই আত্মবল দাবি না হয়, আপনারা আমাদের সেন্ট্রাল মন্দিরের দায়িত্ব নিয়ে
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নগদ অর্থের সংকট ও খেলাপি ঋণের পরিমাণ অনেকটা কমিয়ে এনেছে আল আরাফা ইসলামী ব্যাংক। গ্রাহক সেবার মান উন্নত করতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। গ্রাহকদের সুবিধা বিবেচনায় শীঘ্রই অনলাইনে ক্ষুদ্র ঋণ সেবা চালু করবে আল আরাফা ইসলামী ব্যাংক। ঐশী গোস্বামী প্রবার রিপোর্ট। 29 বছর ধরে গ্রাহকদের আস্থার জায়গা ধরে রেখে সেবা দিয়ে আসছে শরিয়া ভিত্তিক ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক। দেশ জুড়ে 36 লাখের বেশি গ্রাহককে সফলতার সাথে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ব্যাংকিং খাতে সংকটময় পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের সব ধরনের আর্থিক সেবা দিয়ে যাচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। 29 বছর শেষ করে আমরা 30 বছরে পদার্পণ করলাম। এই 30 বছরে আমাদের যাত্রা অনেক চড়াই উতরাই ছিল। এখন বর্তমান পজিশন হচ্ছে ব্যাংকের আমরা 225টি শাখা, 71টি উপশাখা এবং 750-এর উপরে এজেন্ট ব্যাংকিং আউটলেট সহ প্রায় আমাদের 36 লক্ষ গ্রাহক এবং 6000 কর্মকর্তা কর্মচারী নিয়ে ব্যাংকের বর্তমান অবস্থান। 29 বছরে আল আরাফা ব্যাংকের অর্জন 51,500 কোটি টাকার আমানত, বিনিয়োগ 46,500 কোটি টাকা। স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তারপরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসএমইতে আমাদের মহিলা উদ্যোক্তারা আছে, প্লাস বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী হাউজ স্কিম আছে, আমাদের বিভিন্ন ধরনের স্কিম আছে। স্কিমের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে সেবা দিয়ে থাকছি। উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ঘরে বসেই সব ধরনের লেনদেন করতে পারছেন। ডিজিটাল ব্যাংকিংয়ে ক্ষুদ্র ঋণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ব্যাংকটি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি অনুমোদনের পর থেকে বেনাপোল বন্দর দিয়ে গত এক সপ্তাহে 369 মেট্রিক টন 300 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 বা বাংলাদেশি 1180 টাকা দরে। দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। রপ্তানির অনুমতি পেয়েছে 49টি প্রতিষ্ঠান, এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন এবং অপর একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজে পড়ালেখা করতে না পারলেও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন ইমরান হোসেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে মেহেরপুরে দাঁড় করিয়েছেন প্রতিবন্ধী স্কুল। এলাকাবাসীর কাছে এখন সফলতার আরেক নাম ইমরান। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের শাহজিপাড়ার বাসিন্দা ইমরান হোসেন। জন্ম হয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। অন্যদের সাথে তাল মিলিয়ে পড়তে পারেননি, আর তাই পেরোতে পারেননি স্কুলের গণ্ডিও। তবে নিজে না পারলেও বদ্ধপরিকর ছিলেন তার মতো যারা রয়েছেন তাদের সামনে এগিয়ে নিতে। এই ভাবনা থেকেই যাত্রা শুরু তার প্রতিবন্ধী স্কুলের। শুরুতে কাউকে পাশে না পেলেও এখন প্রশংসা পাচ্ছেন সবার। ইনাকে যদি সরকারিভাবে অনুদান দেওয়া হয় তাহলে আমরা সামাজিকভাবে যারা আশপাশে যারা বসবাস করি এরা সবাই বিষয়টা ভালো চোখে দেখবে বলে মনে হয়। স্কুলে ভর্তি করে দিলে মাথার ব্রেনটা একটু বাড়বে, যে ছেলেপিলের ভিতরে খেলাধুলা এগুলা করতে বলেছে। এমন উদ্যোগে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার সন্তানদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন অভিভাবকরা। বাড়িতে তারা সাপোর্ট কম পায়, কিন্তু আমরা স্কুলে চাই যে তাদেরকে আমরা সাপোর্টটা ভালোভাবে দিতে পারবো। টেলারিং এর কাজ শিখালাম বা অন্য কোনো কাজ শিখিয়ে তাদেরকে আমরা ওই প্রতিষ্ঠান থেকেই হয়তো তাদেরকে কাউকে কম্পিউটার এইভাবে হয়তো প্রোভাইড করলে হয়তো কিছু বাচ্চাকেও যদি আমরা করতে পারি তাহলেও সামাজিকভাবে সেই বাচ্চাগুলো যদি নিজের পায়ে চলতে পারে বা অন্য সাধারণ মানুষের মধ্যে নিকট, এই ভাবনা থেকেই কিন্তু এই স্কুলটা করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ইমরান। একটি কাজ করব বা একটি প্রতিষ্ঠান চালাবো, এটা আমার স্বপ্ন। শুধু নিজের জন্য নয়, ইমরানের স্বপ্ন সমাজে তার মতো আরো যারা রয়েছেন তাদের নিয়ে একসাথে এগিয়ে যাওয়া। দেশের বিত্তবানরা তার এই স্বপ্নযাত্রায় সঙ্গী হবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পার্টেক্স খেলার খবর। গোয়ালিয়রে বাংলাদেশ ভারত ম্যাচ শান্তিপূর্ণভাবে আয়োজন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতীয় প্রশাসন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এনে সরব হয়েছে ভারতের হিন্দু মহাসভা। এই সংগঠনের পক্ষ থেকে সেখানে ম্যাচ বাতিলের দাবি জানানো হয়েছে। এমনকি খেলার দিন ধর্মঘটের ডাকও দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কড়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় যেন কেউ হিংসাত্মক কোনো বার্তা না ছড়ায়। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দর্শকরা কোনো প্রতিবাদমূলক বক্তব্য সম্বলিত ব্যানার নিয়েও মাঠে ঢুকতে পারবেন না। সাকিব আল হাসানের জন্য দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলা প্রসঙ্গে তিনি একথা বলেন। উপদেষ্টা আরো বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবে। গত 26শে সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। শারজায় নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে হাসান তিলকরত্নে শিষ্যদের। দুর্বল স্কটিশদের বিপক্ষে 119 রানের বেশি তুলতে পারেনি তারা। অন্যদিকে ইংল্যান্ড 2009-এর বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়েও এগিয়ে তারা। বাংলাদেশ 9 আর 2-এ হিথার নাইটের দল। শনিবার রাত 8টায় শুরু হবে খেলাটি। ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার রবিন্দু। রাজধানীর ক্যান্টনমেন্টে আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে আয়োজিত ফাইনালে কুয়েতের আল তামিমিকে হারান তিনি। অন্যদিকে মেয়েদের খেলায় বাংলাদেশের মারজানকে হারিয়ে শিরোপা জিতেছেন শ্রীলঙ্কার কুরুপ্পু। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা। সাভারে প্রথম সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমসে 46 পদক নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা 13 স্বর্ণ, 16 রৌপ্য আর 17 ব্রোঞ্জ সহ মোট 46টি পদক জিতেছে। অন্যদিকে ভারত 10টি স্বর্ণ সহ 15 পদক নিয়ে দ্বিতীয় আর নেপাল 5টি স্বর্ণ সহ 21 পদক জিতে তৃতীয় স্থান অর্জন করে। সকালে বিকেএসপিতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। গেমসে শ্রীলঙ্কা, ভারত ও নেপালের 100 জন স্কুল অ্যাথলেট অংশ নেন তাইকোয়ান্দো, উশু এবং কারাতে ইভেন্টে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। নতুন বাংলাদেশ গড়তে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস মালয়েশিয়া প্রধানমন্ত্রীর। মুক্ত বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে জনশক্তি রপ্তানি সহ অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। বিশ্বে মাইল ফলক হয়ে থাকবে মন্তব্য ডক্টর ইমতিয়াজের। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল দ্বিতীয় দফায় সংলাপে বসবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ তুলে ধরবে সুনির্দিষ্ট প্রস্তাবনা।
দল ও ধর্মের ভিত্তিতে আর জাতিকে বিভক্ত করতে দেয়া হবে না। গাজীপুরে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় জামাতের আমির। এবং সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির ডিমের বাজার, ডজনে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 180। চাল, পেঁয়াজ, কাঁচা মরিচের দামও লাগাম ছাড়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।